প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, দুঃখিত, এটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে আধুনিক ঢাকা বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা। কারণ এখানে এখন আমরা যা দেখতে পাচ্ছি, এখানে কোনো প্রগতিশীল চর্চা হয় না। এখানে যা হয়, খেলাফতের চর্চা হয়, ইসলামী শরিয়া আইনের শিক্ষা দেয়া হয়। এখানে কিভাবে জিহাদ ঘোষণা করতে হয় সবকিছু চমৎকারভাবে শিক্ষা দেওয়া হয়। গত 72 ঘন্টার ব্যবধানে বাংলাদেশে চারবার ভূমিকম্প হয়েছে। বিভিন্ন বিশ্লেষকরা যারা ভূমিকম্প নিয়ে বিভিন্ন সময় বিশ্লেষণ করে থাকেন, তারা একাধিকবার বলার চেষ্টা করছেন আগামী 15 দিনের মধ্যে ভূমিকম্প হতে পারে, বাট নট শিওর। ভূমিকম্পের পূর্বাভাস পৃথিবীর কোনো যন্ত্র বলতে পারে না। আজ হবে, কাল হবে, পরশু হতে পারে, 5 দিন পর হতে পারে, 15 দিন পর হতে পারে, আবার এমনকি এই ভূমিকম্প 50 বছর পরেও হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 2 প্রধান এস.এম. ফরহাদ, সে জিএস, এবং সাদিক কায়েম ভিপি, তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তাদের চাওয়া অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি হলের প্রত্যেকটা শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল প্রকার কার্যক্রম, শিক্ষা কার্যক্রম আগামী 15 দিন বন্ধ থাকবে। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভূমিকম্প হবে আর বাংলাদেশের অন্য কোনো ক্যাম্পাস গুলাতে ভূমিকম্প হবে না? ঢাকার মধ্যে তো অনেক স্কুল আছে, স্কুলগুলা তো বন্ধ হয়নি। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন বন্ধ করে দিতে হলো, আবার সেটা শিবিরের নেতৃত্বে? বিশাল একটা ষড়যন্ত্র এখানে আছে। আরেকটা বিষয়, 2টা গুমের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছে শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেড.আই. খান পান্না। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, একটু মাথায় রাখবেন। জেড.আই. খান পান্নাকে 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ভালো কথা। একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকে না, এটা দেখবার জন্য আপনাদের 3 জন ব্যক্তির দিকে তাকালেই সেটা স্পষ্ট আপনারা বুঝে যাবেন। নাম্বার 1 কাদের সিদ্দিকী, যেই মুক্তিযোদ্ধা বীর দর্পে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। সেই মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য জামাতের কুলে বসেছে, জামাতের সাথে প্রেম করেছে, একাধিক বিষয় আমরা দেখেছি। এরপর কর্নেল অলি, যদিও বলা হয় কর্নেল অলি মুক্তিযুদ্ধে গিয়ে নাটক করেছিল, মুক্তিযুদ্ধ করেনি। কর্নেল অলির বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ কথাবার্তা, স্বাধীনতার বিভিন্ন ইতিহাসকে বিকৃতি করা, এসব কিছু দেখে আসলে কর্নেল অলিকে আপনারা কেউ মুক্তিযোদ্ধা বলতে পারবেন না। সেই জায়গাটুকু কর্নেল অলি ঠিকঠাক মতো রাখতে পারে নাই। এরপর জেড.আই. খান পান্না, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, মঞ্চ 71-এর একটা প্রোগ্রামে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা আলোচনা সভা ডেকে মুক্তিযুদ্ধের পক্ষে, সেখানে জেড.আই. খান পান্না সাধারণ সম্পাদক অথবা সভাপতি, তিনি উপস্থিত না হয়ে সেখানে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ একাধিক মুক্তিযুদ্ধপন্থী লোকজনদেরকে গ্রেফতার করেছিল এই জেড.আই. খান পান্না। জেড.আই. খান পান্না সেই মঞ্চ 71-এর প্রোগ্রাম নিজে ডেকে সেখানে উপস্থিত থাকেনি। ভোগ দিতে হয়েছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক কার্জন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক। তাহলে জেড.আই. খান পান্নার প্রতি আপনাদের সন্দেহের জায়গাটা আসা কি স্বাভাবিক না? আপনাদের আসছে কিনা আমি জানি না, বাট আমার আসছে। এবং আরেকটা বিষয় বলি, সেই জুলাই জঙ্গি আন্দোলনে যখন এই সমন্বয়কারীদের 6 জনকে গ্রেফতার করা হয়, ডিবি হারুন গ্রেফতার করে, তখন কিন্তু এই 6 জনের পক্ষে আদালত চত্বরে দাঁড়িয়ে বর্জ্যকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছিল এই জেড.আই. খান পান্না। অর্থাৎ এই জেড.আই. খান পান্না একজন লাল বিপ্লবী আইনজীবী। আপনারা অনেকে বলতে পারেন বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আগস্টের সেই ষড়যন্ত্র অনেকেই ভুলভাল ভেবেছিল, অনেকেই ভুল পথে ধাবিত হয়েছিল। এটা ভাবার কোনো সুযোগ নাই। একজন রাজাকার সারা জীবন রাজাকার থাকে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা থাকতে পারে না, তার সেই আদর্শিক জায়গা ঠিক থাকে না। একজন মুক্তিযোদ্ধা কখনো বিএনপির মতো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে না। যখন সে করে, তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে ডাল মে কুচ কালা হ্যায়। এবার আসি, হঠাৎ করে 2টা বিষয় কেন সামনে আসলো? দেখেন, অবৈধ সরকার যে ট্রাইব্যুনাল গঠন করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল অবৈধ, কারণ এই সরকারটাই অবৈধ। এই সরকারের আইনি কোনো ভিত্তি নাই, সাংবিধানিক কোনো বৈধতা নাই। তার মানে এই সরকারের অবৈধতা এবং তাদের ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এটা মোটামুটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় এই অবৈধ ট্রাইব্যুনালকে বৈধতা দেবার জন্য অ্যাডভোকেট জেড.আই. খান পান্নাকে রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিযুক্ত করেছে শুধুমাত্র একটা কারণে, যাতে
জাতীয় ট্রাইব্যুনাল বৈধতা পায়, এর বাইরে কিছু না। যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক আপনারা বুক ভাসিয়ে দিচ্ছেন কান্না করে, অবশেষে একজন প্রপার আইনজীবী পেয়েছে শেখ হাসিনা এবং রাষ্ট্র নিযুক্ত করেছে। যে আইনজীবীর পক্ষে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর সায় দেয়, সেই আইনজীবী যে লাল বিপ্লবী ডলারখোর না, কিংবা এখানে যে হীন কোনো স্বার্থ চরিতার্থ করার উপলক্ষ নাই, এটা আপনারা কিভাবে বুঝতে পারছেন? দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ওপেন। এখন আজ ভূমিকম্প হবে নাকি 24 ঘন্টা পর হবে নাকি 7 দিন পর হবে নাকি সেটা 50 বছর পর হবে, এটা তো সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন হঠাৎ বন্ধ করা হলো? একে একে দুই মেলান। জামাতের চট্টগ্রামের একজন নেতা সে বলেছে, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসন আছে সবাই আমাদের কথা শুনবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা নিবে। মানে প্রশাসনকে জামাত কুক্ষিগত করবে, জামাতের বাইরে যাতে প্রশাসন কোনো প্রকার ভূমিকা রাখতে না পারে। এই একটা ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা, এগুলা একটার পর একটা মেলান, অনেক কিছু বুঝে যাবেন আপনারা, অনেক কিছু বের হয়ে আসবে। জামাতের পরিকল্পনা কি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের দেশে যতবার সেনা শাসন কায়েম করার চেষ্টা করা হয়েছে, ততবার বাধার মুখে দাঁড়িয়েছে কোন বিশ্ববিদ্যালয়? এক বাক্যে উত্তর দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ সেনা শাসনকে লাথি মেরে উষ্ঠ মেরে তাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবরুদ্ধ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশনা দেওয়া, জামাতের ভিসি এটা করতেছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নেতৃত্বে। এখানে কি স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের? গত 15 মাসে বাংলাদেশে যতগুলা অস্ত্র এসেছে বিভিন্ন দেশ থেকে, তুর্কি, পাকিস্তান, এছাড়াও চাইনিজ থেকেও কিছু জিনিস আসছে, এই অস্ত্রগুলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মজুত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে অস্ত্রের দুর্গ বানাতে হবে, যাতে করে খুব সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার জন্য, বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে ঢাকা নগরীকে খুন সন্ত্রাসের অভয়ারণ্য বানানোর জন্য, জঙ্গিবাদের অভয়ারণ্য বানানোর জন্য জামাত শিবির পরিকল্পিতভাবে হল বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে অস্ত্রগুলা সংগ্রহ করেছে তারা, সেই অস্ত্রগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকাবে এবং হলগুলাতে ঢুকানোর পর দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে। যখনই গণতান্ত্রিক কোনো লড়াইয়ের পক্ষে কথা বলবে কেউ, যখনই নির্বাচনের ইস্যুতে কথা হবে, যখনই নির্বাচনের ইস্যুতে বিএনপি ছাত্রদল এই নির্বাচনের জন্য তৎপর হবে, কর্মসূচি ঘোষণা করবে, ঠিক তখনই ছাত্র শিবির তাদের জঙ্গিদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলাতে পরিস্থিতি অস্থিতিশীল করে সেখানে একটা হামলা চালানোর মতো প্রেক্ষাপট সৃষ্টি করবে। এই প্রথমবার স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল শিবিরের নিয়ন্ত্রণে, অথচ বিএনপি স্বপ্ন দেখছে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। তারেক চাচা, দিল্লি অনেক দূর। দুঃখিত তারেক ভাইয়া, দিল্লি অনেক দূর, নির্বাচন বাংলাদেশে হচ্ছে না, আর আপনার বাংলাদেশে আসার স্বপ্ন পূরণ হবে না। তো যাই হোক, বাংলাদেশের কপালে একটা বিশাল দুঃখ আসছে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। প্রত্যেকটা জায়গা থেকে অস্ত্রগুলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে এবং এখান থেকে মূলত মেসাগারটা সৃষ্টি হবে। নির্বাচনের কথা বললেই মেসাগার সূত্রপাত ঘটবে। গণভোট নির্বাচনের দিন হলে সাদা শকুন শফিক বলেছিল না, জেনোসাইড ঘটবে। এই জেনোসাইড ঘটানোর প্রস্তুতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলাতে অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত করে রাখার জন্যই 15 দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতি প্রশাসন। দেখেন আপনারা যা ভালো মনে করেন। ভালো থাকবেন, ধন্যবাদ।